তোর জন্য ইন্দুদি আমাকে আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? ইসালা বেশ করেছে। না না, আমার মনে হচ্ছে মেয়ের মায়ের অমতে এই বিয়ে দেওয়া ঠিক হবে না। মেয়ের বাবা যখন মত দিয়েছে, মায়ের মতের কোনো দরকারই নেই। রাধার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। দিনের পর দিন মেয়েটা কি হয়ে যাচ্ছে, বড় বৌমা তা দেখতে পাচ্ছি না। তুমি শোনো, একটা কাজ করো। কি? তুমি আবার পাগলামোটা বাড়িয়ে দাও। সে কি বলছিস তুই? ইন্দু তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তুই সুরসুর করে চলে এলি বাড়ি থেকে? কি করব? তাড়িয়ে দেবার পরেও আমি গ্যাঁট হয়ে বাড়িতে বসে থাকবো? সেটা কি সম্ভব? আমার একটা প্রেস্টিজ তো আছে। না না, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু আমি খালি ভাবছি যে ইন্দু তোকে তাড়িয়ে দেবার কে, এই অধিকারটা ওই বাড়ি তোকে কে দিয়েছে? জানি না, জানি না আমি অত শত। আমি শুধু এইটুকু জানি যে আমাকে যে এইভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি। তোমার ওই মেয়েটা পড়ি, আমার ধারণা ওই ইন্দুদিকে গিয়ে আমার নামে লাগিয়েছে। আচ্ছা, ইন্দিরা কি তোকে পরীর কথা, মানে পরীর নাম বলেছে? না, সেটা বলেনি, সে তো কারণ না আমি বলিনি। তাহলে তুই পরীকে সন্দেহ করছিস কেন? তার কারণ শরবতের ব্যাপারটা নিয়ে পরী আমার সঙ্গে তর্ক করেছে। ছুটকি, আবার তুই শরবত নিয়ে বোধহয় কিছু একটা ঘোট পাকিয়েছিস, তাই না? আমি তান্ত্রিক বাবার পরামর্শে অপূর্বকে বশ করার জন্য শরবতে ওনার দেওয়া ওষুধ মিশিয়ে অপূর্বকে খেতে দিয়েছিলাম। হরিবল। তোর এই ছেলে মানুষই বুদ্ধিগুলো তুই মাথা থেকে ছেড়ে দে। অপূর্ব কি শরবতটা খেয়েছিল? না, আমি শরবতের গ্লাস ফেলে দিয়েছিলাম। শোন ছুটকি, মন দিয়ে শোন, আমি অনেক বড় প্ল্যান সাজিয়েছি, কিন্তু তুই যদি প্যারালালি এই সমস্ত ছেলে মানুষগুলো বুদ্ধিগুলো খাটাস তোর, তাহলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। এখন বুঝতে পারছি যে ইন্দিরা ওই শরবতের কেস সাজিয়ে তোকে বাড়ি থেকে তাড়িয়েছে। হ্যাঁ, মুশকিল হয়ে গেল, খুবই মুশকিল হয়ে গেল। ও বাড়িতে পরীকে তো একা রাখা যাবে না, যে কোনো মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে। তোকে তো বাড়িতে যেতেই হবে। তা কি করে সম্ভব? আমি ও বাড়িতে আর যাবো না। না, এই কথা বলিস না। দেখ, যে তোকে তাড়িয়েছে ওই বাড়ি থেকে, তাকে ধরেই ওই চৌধুরী বাড়িতে আবার তোর এন্ট্রি হবে, এই বললাম। অসম্ভব। ইন্দুদি যা রেগে গেছে, আমাকে ঢুকতে দেবে না ওই বাড়িতে। দেবে। ইন্দিরা অত্যন্ত উদার এবং ইমোশনাল, আর ওর এই উদারতা ইমোশনটাকে কাজে লাগাতে হবে আমাদের। দেখ চুটকি, কিছু দোষ স্বীকার করে তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। আমি ক্ষমা চাইবো? দরকার পড়লে পায়ে ধরে ক্ষমা চাইবি। আমি পারবো না বাবা। চুটকি শোনো, এদিকে শোনো, তুমি আমাকে কি কথা দিয়েছিলে? বাবার কথা শুনে তুমি কাজ করবে। ঠান্ডা মাথায় কাজ কর না, আখেরে তোরই লাভ হবে। আর একটা কথা মনে রাখ, নিজের ওই বুদ্ধি, মানে দুর্বুদ্ধি যাকে বলে আর কি, তাকে কাজে লাগাবার চেষ্টা করিস না। তোর এই বাবা রথীন দত্তর বুদ্ধির ধার নে, ঠকবি না। আর যদি আমাকে ইন্দুদি ক্ষমা না করে? তবুও তো চেষ্টা চালিয়ে যেতেই হবে, চেষ্টা তো করতেই হবে। তারপর তো তোর এই বাপ রথীন দত্ত রয়েছে। মোদ্দা কথা হলো, তোকে এখন ওই চৌধুরী বাড়িতে থাকতেই হবে। কাকে বোঝাবো? তোর মা তো কিছুই বুঝতে চাইছেন না। কিন্তু বাবা, তুমি ছাড়া তো আর কেউ বোঝাতেও পারবে না। এত অবুঝের মতন করছে মা। বড় বৌদি বোঝাতে গেছিল, কথা শুনতে চাইছে না। আমি বলতে গেলাম, আমাকে তো ধমকেই দিল। ও আমাকেও তো প্রায় ধমকিয়ে দিল। কেন যেরকম করছে কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, এই অবস্থায় রাধার বিয়ে দেওয়াটা একদম ঠিক হবে না বাবা। মা সমানে একটা কথা বলে যাচ্ছে, বিয়ে হয়ে গেলে রাধা একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা বদ্ধমূল ধারণার মতো হয়ে গিয়েছে। মুশকিল। আমার কি মনে হচ্ছে জানিস সিন্ধু, একটা ইগোতে ভুগছে। ইগো? হ্যাঁ, বারবারই তো বলছে যে আমি এ বাড়ির গিন্নি, আমি যা বলবো তাই হবে, বড় বৌমাকে। এখন বিয়েটা দিতে চাইছে তোর মা, সেখানে নিরুপমা আপত্তি করছে। এই জিনিসটা তোর মা মেনে নিতে পারছে না। সে কি, মা হঠাৎ এরকম ভাবে রিয়াক্ট করছে না? রাধার বিয়ে দেওয়ার কথা ভেবেছে, তোমাকে পাত্র দেখতে বলেছে, ঠিক আছে,
কিন্তু বড় বৌদি যখন মেয়ের বিয়ে দিতে চাইছে না তখন জোর করা তো কোনো মানেই হয় না বাবা। আর তাছাড়া মানসিকভাবে অসুস্থ কোনো মেয়ের এভাবে বিয়ে দেওয়াটা কিন্তু। সবই তো বলেছি, কিন্তু শুনছেটা কি? কিরকম একটা জেদাজেদি পর্যায়ে সমস্ত ব্যাপারটা নিয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না। কি করে যে ওকে বোঝাবো বুঝতে পারছি না। মানে এমনিতে তো তোর মা চিরকালই খুব ঠান্ডা সুস্থির মানুষ, কোনোদিন মাথা গরম করতেও দেখেছি বলে প্রায় মনে পড়ে না। হ্যাঁ, আমরাও তো তাই জানতাম। ছোটবেলা থেকেই তো আমরা ভাবতাম যে মার মধ্যে বোধহয় রাগ বলে জিনটাই নেই, ভগবান বোধহয় রাগ জিনিসটা মাকে দিতেই ভুলে গেছেন। কিন্তু এই বয়সে এসে মা এইভাবে রাগ করছে বাবা, ব্যাপারটা কিন্তু ভালো নয় একদম। সেই আমারও খুবই চিন্তা হচ্ছে, কি করে যে বোঝাবো তাও তো বুঝতে পারছি না। বড় বৌমা মুখে কিছু বলছেন না, কিন্তু মনে যে আঘাত পাচ্ছেন সেটা তো বুঝছি। তোর মাকে বোঝানো সত্যি খুব মুশকিল। যেরকম জেদ ধরে আছেন তাতে মনে হচ্ছে উনি রাধার বিয়ে দেবেনি। বাবা, তাতে কিন্তু মেয়েটার আরো ক্ষতি হয়ে যাবে, আরো অসুস্থ হয়ে পড়বে রাধা। আর ওর যদি কিছু হয়ে যায় দাদা বৌদির কাছে তোমরা কিন্তু চিরকাল অপরাধী হয়ে থাকবে, কথাটা মনে রেখো। সুদীপদা? কে? আমি সুদীপদা। কে আমি? আমি বিশাখা। বিশাখা? তুমি? হ্যাঁ সুদীপদা, আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানার পর আমি না এসে পারি? তুমি কি করে জানলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? ঠিক যেভাবে জেনেছিলাম যে আপনি বেঁচে আছেন। এখন নিশ্চয়ই আপনার মনে পড়ছে আপনি ট্যাক্সিতে করে কোথাও একটা যাচ্ছিলেন, উল্টো দিকের গাড়ি থেকে আমি আপনাকে দেখতে পেয়ে খুব জোর ডাকছিলাম চিৎকার করে। আপনি তখন কিরকম একটা না শোনার ভান করে চলে গেলেন। অবশ্য আমি তো হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আপনি হয়তো তখন একটা ঘোরের মধ্যে ছিলেন। কিন্তু আমার অবস্থাটা ভাবুন, আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করিনি। আমার তখন টেনশনে মাথা খারাপ হয়ে গেছিল। আমি সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বর গেলাম ললিতার কাছ থেকে খবরটা কনফার্ম করতে, কিন্তু ও কিছুতেই স্বীকার করলো না। আমি আবার গিয়েছিলাম, তখনও স্বীকার করেনি। আশ্চর্য কথা হচ্ছে, কেন যে স্বীকার করলো না সেটা আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না। মানে আপনারা ভাই বোন মিলে এই খবরটা কেন চেপে রাখলেন, এটা আমার কাছে একটা বিস্ময়। যেখানে ইন্দুদি নিজেই জেনে গেছে যে আপনি বেঁচে আছেন, সেখানে আমি আসলে চাইনি ইন্দু বিপদে পড়ুক। কিন্তু ইন্দুদিকে তো আপনি যোগাযোগ করে বারবার ফোন করে বিপদে ফেলেই দিয়েছেন। ইন্দুদির অপূর্বর সঙ্গে বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আপনি তো চুপ করে থাকেননি। বিশাখা, না 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 না, আমি দোষ দিচ্ছি না আপনাকে। আপনি একদম ভাববেন না আমি আপনাকে দোষ দিচ্ছি। আপনি ইন্দুদির প্রথম স্বামী, আপনার প্রথম অধিকার ওর ওপর। আপনি ফিরে এসে ওর খোঁজ করবেন, ওর সঙ্গে দেখা করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক। তার জন্য আমি আপনাকে একেবারেই দোষ দিচ্ছি না। আসলে এরকম এই কদিনের মধ্যেই অন্য একজনকে বিয়ে করে ফেলবে, এটা আপনি ভাববেন কি করে? ইন্দু যদি জানতো আমি বেঁচে আছি তাহলে বিয়েটা করতো না। আমি হলে এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসতে পারতাম না অবশ্য। আর দেখুন না, অপূর্ব তো ইন্দুদিকে বিয়ে করতেই চায়নি। ইন্দুদি একরকম জোর করে। কি বলছো তুমি? অপূর্ব ইন্দুকে ভালোবেসেছে বলে ইন্দু বিয়ে করেছে? আপনি হয়তো জানেন না, ইনফ্যাক্ট আপনি জানেন না অপূর্বর মা স্টেটস থেকে এসেছিলেন কেন জানেন? ইন্টারনেটে আমার বায়োডাটা দেখে আমার সঙ্গে অপূর্বর বিয়ের সম্বন্ধ হয়েছিল, সেটাই ফাইনালাইজ করতে এসেছিলেন।
আর অপূর্ব চৌধুরী বাড়িতে গিয়েছিল বনেদি বাড়ির ওপর রিসার্চ করতে। তখন বেচারা বুঝতে পারেনি যে বাধ্য হয়ে ইন্দুদিকে বিয়ে করতে হবে। সেটাই হলো আলটিমেটলি, আর আমি সিন থেকে আউট হয়ে গেলাম। আমার এসব কথা শুনতে ভালো লাগছে না বিশাখা, আমি অসুস্থ। সরি সুদীপদা, আপনার এই শরীরের অবস্থায় আমার এসব কথা বলতে একদম ভালো লাগছে না, কিন্তু কি করব বলুন, বাধ্য হয়ে বলছি। ইন্দুদির জন্যই তো আপনার এত বড় অ্যাক্সিডেন্টটা হলো, তাই না? ফিরে আসার পর যদি আপনি এই লুকোচুরিটা না খেলে সোজা চৌধুরী বাড়িতে গিয়ে আপনার অধিকারটা বুঝে নিতেন, তাহলে কিন্তু এত যন্ত্রণা আপনাকে সহ্য করতে হতো না। হয়তো এটাই আমার ভবিতব্য। হয়তো অপূর্ব কিডন্যাপ হওয়ার পর ইন্দুদি আপনাকে সন্দেহ করেছিল, জানেন তো আপনি? সেটাও আপনার ভবিতব্য বলবেন নিশ্চয়। আশ্চর্য হয়ে যাচ্ছি, ইন্দুদির ইচ্ছে, ইন্দুদির ভালো লাগা, সেটাই সব। আপনার ইচ্ছেটা কিচ্ছু না, তাই কি হয়? দেখুন, আমি হলে কিন্তু আমার ভালোবাসাকে এইভাবে হেরে যেতে দিতাম না। বিশাখা, আমি সময়ের কাছে হেরে গেছি। সময়ের কাছে হেরে যায় কাপুরুষেরা, আপনি নিশ্চয়ই সেটা নন। বিশাখা প্লিজ। আমি জানি আপনি কাপুরুষ নন, কিন্তু বড্ড বেশি উদার হতে গিয়ে আপনি আপনার পৌরুষত্বকে অবহেলা করেছেন। ঠিক করেননি এটা। না হলে দেখুন, আপনি যে বেঁচে আছেন, আপনার বেঁচে থাকার অস্তিত্বটা, আপনি সেটাই ভুলে যেতে বসেছেন। এত বড় খবরটা জেনেও ইন্দুদি কাউকে কিচ্ছু জানালেন না, সেটা আপনি মেনে নিলেন। আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না সুদীপদা। তুমি আমার বেঁচে থাকার খবরটা ও বাড়িতে জানাওনি তো বিশাখা? না, যদি জানাতাম তাহলে এতদিনে চৌধুরী বাড়িতে হুলস্থুল পড়ে যেত। তবে আমার মনে হয় অ্যাটলিস্ট বাবাকে তো জানানো উচিত, কারণ আপনি ওই বাড়ির বড় জামাই আফটার অল। না না না, তুমি কাউকে কিছু বলবে না, কাউকে কিছু বলবে না প্লিজ। খবরটা যে চেপে রাখতে হবে সেটা আমি জানি, কিন্তু একটা জিনিস আমি জানি না আপনি কেন শুধু শুধু এত কষ্ট পাবেন, এত কষ্ট দেবেন নিজেকে। ইন্দু থেকে আপনি নিজের কাছে নিয়ে আসুন, নিয়ে এসে নতুন জীবন শুরু করুন। দরকার হলে যা সাহায্য চাই আমি করব। কি সাহায্য করবে তুমি? আপনি আগে মনস্থির করুন, আগে ঠিক করুন ইন্দুদিকে আপনি নিজের কাছে নিয়ে আসবেন। তারপর না হয় আমি বলবো আমি কিভাবে আপনাকে সাহায্য করব। এই দেখো, তুমি দেবার ঘরে বসে আছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বলছিলাম যে প্রদীপ, তোমার মেয়ে জামাই যা শুরু করেছে তাতে তো বাড়িতে আর কান পাতা যাচ্ছে না। দেখো রীতা, অপূর্ব আর ইন্দুর মধ্যে কি মনোমালিন্য হচ্ছে, কি ঝগড়াঝাটি হচ্ছে, তা নিয়ে তোমার কি দরকার? এটা তো ওদের ব্যাপার। হ্যাঁ, সে তো 100 বার, এটা ওদেরই ব্যাপার। তবে বৌদি, বাড়ির মধ্যে এরকম বস্তির মতো চিৎকার চেঁচামেচি করলে না দেখতে খুব খারাপ লাগে। আর বাড়ির পরিবেশটা এখন যা হচ্ছে তাতে তো এখানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব মুশকিল হয়ে যাচ্ছে থাকার, তাই না? তাহলে সস্থানে প্রস্থান করলেই তো হয়। কি বলছো বৌদি? কেন, পরিষ্কারভাবেই তো বললাম, বুঝতে পারলে না? আমার বাড়ির পরিবেশ যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এখানে থেকে আমার বাড়ির কোনো ব্যাপারে তুমি না গলাতে পারবে না। নাক আমি গলাতে চাইনি বৌদি, তবে ইন্দু আজকাল যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ফেরার সময় কোনো ঠিক থাকছে না। আর তাই নিয়ে ইন্দুর সঙ্গে অপূর্ব ঝগড়াঝাঁটি, অশান্তি হয়। আমি শুধু এটাই তোমার কাছে বলতে এসেছিলাম। দেখো, বেশি দিন তো হয়নি ওদের বিয়ে হয়েছে, এর মধ্যে যদি দুজন দুজনকে সহ্য করতে না পারে তাহলে ইন্দু তো আবার থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। ওদের মধ্যে কি চলছে না চলছে সেটা ওরা বুঝবে, আর সেটা দেখার পর আমার, ওর বাবার। ইন্দু আর অপূর্ব সম্পর্কে আমি তোমার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। সব বন্ধ করো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করলেই কি ইন্দুর মন্দ ভাগ্যের দোষ কেটে যাবে বৌদি?
ওর ভাগ্যের দোষেই তো এসব হচ্ছে। ইন্দুর ভাগ্যের দোষ আছে সেটাও জেনেছো? হ্যাঁ, এতে না জানার কি আছে? ইন্দুর জন্যই তো সংসারে এত অশান্তি আছে। আমার তো মনে হয় আমার সংসারে অশান্তির কারণ হচ্ছে তুমি। তুমি আসার পর একের পর এক অঘটন ঘটে চলেছে। হার চুরির কথা তোমার মনে নেই? সবটা না বললেও ইন্দুর বাবাকে আমি কিছুটা বলেছি। তুমি অপূর্বর মাকে কান ভাঙাতে গিয়েছিলে। আমি? হ্যাঁ তুমি। তুমি কি মনে করো আমি কিছু বলি না বলে চোখ কান বন্ধ করে থাকি? কিছুই বুঝি না? শোনো রীতা, একটা জিনিস মনে রেখো, তুমি এ বাড়িতে আশ্রয় পেয়েছ, তুমি এ বাড়ির একজন আশ্রিতা, আর কিচ্ছু না। শুধু আশ্রিতা? হ্যাঁ, শুধু আশ্রিতা। নিজের অধিকার যদি বুঝে চলতে না পারো তাহলে এ বাড়িতে তুমি থাকতে পারবে না। নিজেই নিজের পথ দেখতে হবে, কথাটা মনে রেখো।